আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে সত্যবিধান। আমরা গতদিন নত্যবিধান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব সত্যবিধান নিয়ে। তোমরা ইতোমধ্যেই জেনেছ নত্যবিধান এবং সত্যবিধান দুটো বিষয়ই তৎসম কিংবা সংস্কৃত শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশি বা বিদেশি অথবা খাঁটি বাংলা শব্দে এর কোনো ব্যবহার নেই। এবং আমাদের ব্যাকরণের যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ গতদিন আমি বলেছিলাম, সেটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। তারই একটি অংশ ছিল প্রমিত বাংলা বানানের নিয়ম, এবং তারই ছোট্ট আরেকটি অংশ হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। তো যেহেতু আমি গতদিন নত্যবিধান আলোচনা করেছিলাম, আজকে ধারাবাহিকভাবে সত্যবিধান নিয়ে আলোচনা করছি। তোমরা জেনে অবাক হবে যে নত্যবিধান এবং সত্যবিধানের মধ্যে বেশ দারুণ কিছু মিল আছে। খুব সামান্য কিছু পার্থক্যগুলো এড়িয়ে গেলে দেখতে পাওয়া যায় দুটোর মধ্যে চমৎকার কিছু মিল রয়েছে, নিয়মের মধ্যেও মিল রয়েছে। তো আজকে আমরা শুরু করি। সত্যবিধান কি তাহলে? প্রথমে বলেছি যে বাংলা ভাষায় যেহেতু এর ব্যবহার নেই, শুধুমাত্র সংস্কৃত বা তৎসম শব্দে আছে, তাহলে আমরা বলতে পারি সংস্কৃত বা তৎসম শব্দের কোথায় মূর্ধন্য স হবে আর কোথায় হবে না, এই নিয়ম যেখানে আলোচনা করা হয় বা যে বিধানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সত্যবিধান। আমি আরেকবার বলি, তৎসম কিংবা সংস্কৃত শব্দে কোথায় মূর্ধন্য স হবে আর কোথায় হবে না, এই বিধানটি যেখানে আলোচিত হয় সেটি হচ্ছে সত্যবিধান। তো একটু আগে আমি বলেছিলাম নত্য এবং সত্যর মধ্যে মিল রয়েছে। তো চলো আমরা শুরু করি। প্রথমে কোথায় মূর্ধন্য স হবে, যেমন এক নম্বরে রি র এর পরে মূর্ধন্য স হয়। আমি নত্যবিধানেও বলেছিলাম রি র এর পরে মূর্ধন্য ন হয়। তো এখানে বলছি রি র এর পরে মূর্ধন্য স হয়, যেমন ঋষি, বৃষ্টি, বর্ষা অথবা বর্ষণ। তারপরে ট বর্গের ধ্বনির আগে মূর্ধন্য স হয়। এটা নত্যবিধানেও কিন্তু আমি এরকম বলেছিলাম, যেমন কষ্ট, নষ্ট, ওষ্ঠ কিংবা কাষ্ঠ। তাহলে এই দুটো নিয়ম দেখতে পাচ্ছ যে একেবারেই একই রকম। রি র এর পরে মূর্ধন্য স হয় এবং ট বর্গের আগে মূর্ধন্য স হয়। 3 নম্বরে ইকারান্ত কিংবা উকারান্ত যে উপসর্গগুলো আছে, ইকারান্ত এবং উকারান্ত যে উপসর্গগুলো আছে, এই উপসর্গ যোগে গঠিত পদগুলোর ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য স হয়। যেমন সুষুপ্ত, এটাকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সু একটা উপসর্গ আর সুপ্ত, সুষুপ্ত, কিন্তু যখন উপসর্গ যোগে শব্দটি গঠিত হচ্ছে তখন মূর্ধন্য স হচ্ছে। তাহলে আমি নিয়মটা বলেছিলাম কি, ইকারান্ত বা উকারান্ত উপসর্গ যোগে গঠিত শব্দের মূর্ধন্য সটা মূর্ধন্য স হয়। আবার অভিযোগ শেখ সমান হচ্ছে অভিষেক। এখানে দেখো অভি একটা উপসর্গ, শেখ আরেকটি ছিল সাধারণ একটি পদ, সে তার সঙ্গে এটি যুক্ত হয়ে অভিষেক হয়ে গেছে, এখানে সটা মূর্ধন্য স হয়েছে। তেমনি প্রতিযোগ সেধক, এটাকে আমরা লিখছি প্রতিষেধক। প্রতি একটা উপসর্গ ছিল, এই যে বলেছিলাম ই, প্রতি, ই বা উকারান্ত, সেক্ষেত্রে মূর্ধন্য স হয়। আবার অনুসঙ্গ, অনুযোগ সঙ্গ, আমরা যখন লিখছি একসঙ্গে
তখন হয়ে যাচ্ছে অনু মূর্ধন্য স, অনুষঙ্গ। অর্থাৎ ইকারান্ত বা উকারান্ত, এখানে একটা উ আছে, অনু একটা উপসর্গ। এই ধরনের ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পরে যে স থাকে সেই সটা মূর্ধন্য স হয়। র ধ্বনির পরে যদি ইকার বা অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে মূর্ধন্য স বসে, যেমন পরিষ্কার। কিন্তু র এর পরে যদি অ কিংবা আ থাকে, আ ধ্বনি, সেক্ষেত্রে দন্ত স হয়, যেমন পুরস্কার। এগুলো ছিল শব্দবিধানে, মানে কোথায় মূর্ধন্য স হবে। কিছু শব্দ আছে যেখানে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন রোষ, কোষ, মানুষ, ঔষধ, ষড়ঋতু, এরকম বেশ কিছু শব্দ আছে যেখানে স্বভাবতই মূর্ধন্য স হয়। তাহলে আমি আরেকবার একটু বলি, শব্দবিধান কোথায় কোথায় প্রযোজ্য হয়। রি র এর পরে মূর্ধন্য স হয়, যেমন ঋষি, বৃষ্টি, বর্ষা, বর্ষণ। আবার ট বর্গের আগে মূর্ধন্য স হয়, যেমন কষ্ট, নষ্ট, ওষ্ঠ, কাষ্ঠ। ইকারান্ত কিংবা উকারান্ত উপসর্গযোগে যে শব্দগুলো গঠিত হয় সেক্ষেত্রে সটা মূর্ধন্য স হয়, যেমন সুষুপ্ত, সু যোগ সুপ্ত। এটা দন্ত স ছিল, সু মানে আমরা তো জানি এটা একটি উপসর্গ। এর পরের শব্দে সাধারণভাবে দন্ত স ছিল, কিন্তু এই উপসর্গ যোগে যে গঠিত শব্দটি মূর্ধন্য স হয়ে যায়, সুষুপ্ত। ঠিক তেমনি অভিষেক হয়ে গেল অভিষেক, মূর্ধন্য স। এরপরে নিয়মটি হচ্ছে র এর পরের যদি স্বরধ্বনি হিসেবে রস্বই বা অন্য কিছু থাকে তাহলে মূর্ধন্য স হয়, যেমন পরিষ্কার। আর যদি অ কিংবা আ থাকে সেক্ষেত্রে দন্ত স হয়। তবে এটি নিয়ে আমি একটু বলে রাখি, এটি নিয়ে আরো বিস্তৃত আলোচনা আছে। এটাই সন্ধি প্রসঙ্গ যখন আমরা পড়বো সেখানে এটি আরো বিস্তারিত পড়বো। আরেকটি জিনিস হচ্ছে কিছু স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন রোষ, কোষ, মানুষ, ঔষধ, ষড়ঋতু, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোতে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স হয়। তো আমরা এতক্ষণ জানছিলাম যে কোথায় মূর্ধন্য স হয়। এবার আমরা জানবো যে কোথায় শব্দবিধান প্রযোজ্য নয়, মানে মূর্ধন্য স এর ব্যবহার হবেই না। যেমন সাত প্রত্যয় যুক্ত হলে মূর্ধন্য স হবে না, শুধু দন্ত স হবে, যেমন অগ্নিস্বাত, তারপরে ধূলিস্বাত, ভূমিস্বাত। নিয়মটা হচ্ছে কি, সাত প্রত্যয় যুক্ত শব্দে আমরা সাধারণত মূর্ধন্য শব্দবিধান বা মূর্ধন্য স এর ব্যবহার হবে না, দন্ত স হবে, যেমন অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত, তারপরে আত্মস্বাত, এরকম যে শব্দগুলো আছে। দুই হচ্ছে বিদেশি শব্দে, তারপরে মোট কথা দেশি, বিদেশি, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে কোথায় শব্দবিধান প্রযোজ্য হবে না, যেমন মাস্টার, ডাস্টার, তারপরে আছে স্টেশন, এসব জায়গায় শব্দবিধান প্রযোজ্য নয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে নত্যবিধান এবং শব্দবিধানের যে বিষয়গুলো বা নিয়মগুলো অনেকটাই কাছাকাছি, দুই একটা ব্যতিক্রম ছাড়া। তো এভাবে শেষ হলো আমাদের আজকের শব্দবিধান অংশটি। এটি যখন আমরা আরো বিস্তৃতভাবে প্রমিত বাংলা বানানের নিয়ম পড়বো সেখানে এই জিনিসগুলোকে আমরা সন্নিবেশ করে নেব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।